তো শাহাবুদ্দিন সাহেবের যেই বিদায়, আসন্ন বিদায়, যে সম্ভাব্য বিদায় আমরা দেখতে পাচ্ছি, সেখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আসে। 2023 সালের 24 এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। সেই দায়িত্ব গ্রহণটিও ছিল কিন্তু ভীষণ রকমের একটি চমকপ্রদ ঘটনা, কারণ আওয়ামী লীগের যে বড় বড় নাম ছিল রাজনীতি মহলে, তাদের কাউকেই এই পদে নিয়োগ না দিয়ে অপেক্ষাকৃত অপরিচিত রাজনীতি অঙ্গনে শাহাবুদ্দিন সাহেবকে তখন, সে সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা তাতে ভেটো দিয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন, যেহেতু সরাসরি কিছু বলা যায় না। রাষ্ট্রপতি সিঙ্গাপুরে গিয়েছে, সিঙ্গাপুরে যে কারোর সাথে কথা বলছে, আপনি জানলেন কি করে? অভিযোগ কাদের কাছ থেকে আসছে? দলটি যদি হয় এনসিপি বা অন্যান্য, বা ইন্টেলিজেন্স তো আপনার গণমাধ্যমকে জানাবে না। না, গণমাধ্যম তাহলে জানলো কোত্থেকে? আজিজ ভাই কোথা থেকে জেনেছে? মানে আমি আপনাকেও জিজ্ঞেস করছি, কোথা থেকে জেনেছে? রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আসলেই বাস্তব নাকি সত্যি? গুঞ্জন নাকি আসলেই বাস্তবে এমনটাই ঘটবে? পদত্যাগ করলেও আসলে মূল কারণটা কি? স্বাস্থ্যগত সমস্যা, নাকি শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের গুঞ্জন, নাকি আসলে সরকারের চাওয়া? আসলে কোন বিষয় আছে, এবং তারপরে আসলে কে হবেন রাষ্ট্রপতি, তার পরবর্তী রাজনীতি আসলে কেমন হবে, এরকম অনেক অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা সাজিয়েছি আমাদের নিয়মিত আয়োজন নতুন বাংলাদেশের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ 24। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার হাতের ডান পাশ থেকে আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব আজিজ, এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হলো রাষ্ট্রপতি পদত্যাগের বার্তা ও রাজনীতি। আমরা একেবারে শুরু করতে চাই। রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে হঠাৎ করে সামনে এসেছে এবং বেশ রাজনৈতিক মহলে বেশ জোরসোরে আলোচনা হচ্ছে। তো মাহবুব আজিজ, একটু জানাবেন যে আসলে এই গুঞ্জন কতটা সত্য? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। বিষয়টি বোধহয় আর গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। যেভাবে চারদিকে চাউর হয়েছে, বিশেষ করে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব তো কক্সবাজারের উন্নয়ন নিয়ে একটি বৈঠক ছিল, সেখানে অর্থমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি সকালে একবার বলেছিলেন যে গুজব তো আমিও শুনছি, আর বিকেলে তিনি বলেছেন শুক্রবার পর্যন্ত অপেক্ষা করুন। অর্থাৎ সেটা আর গুজবের মধ্যে নাই সম্ভবত। আমরা এমনও শুনেছি যে উচ্চপদস্থ বেশ কর্মকর্তারা বা বঙ্গভবনের দিকে গেছেন, এরকমও সংবাদ সূত্রে জানা গেছে। এটাও জানা গেছে যে বঙ্গভবনে রাষ্ট্রপতি তার যে অধিষ্ঠন কর্মকর্তারা আছেন তাদের অনেকেই একটা বার্তা দিয়েছেন যে খুব একটা সময় তার হাতে আর নেই। তো সব কিছু মিলে মনে হচ্ছে যে হয়তো আগামীকালই পদত্যাগ তিনি করতে পারেন, না হলে দু একদিনের মধ্যেই, অন্তত আগস্টের 1 তারিখ থেকে হয়তো সেটা কার্যকর হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা প্রায় চূড়ান্ত বলেই মনে হচ্ছে চারপাশের যা পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং বেশ কিছু নাম চলে আসছে সামনে যে কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি। তো শাহাবুদ্দিন সাহেবের যেই বিদায়, আসন্ন বিদায়, যে সম্ভাব্য বিদায় আমরা দেখতে পাচ্ছি, সেখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আসে। 2023 সালের 24 এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। সেই দায়িত্ব গ্রহণটিও ছিল কিন্তু ভীষণ রকমের একটি চমকপ্রদ ঘটনা, কারণ আওয়ামী লীগের যে বড় বড় নাম ছিল রাজনীতি মহলে, তাদের কাউকেই এই পদে নিয়োগ না দিয়ে অপেক্ষাকৃত অপরিচিত রাজনীতি অঙ্গনে শাহাবুদ্দিন সাহেবকে তখন, সে সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা তাতে ভেটো দিয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন, যেহেতু সরাসরি কিছু বলা যায় না নেতৃত্বের প্রধান নেতার বিরুদ্ধে, সেহেতু তারা স্পষ্ট করে গণমাধ্যমে কিছু বলেননি, কিন্তু উষ্মা গোপন ছিল না যে উনি কোথার থেকে কি হলেন। তিনি একজন দুদকের পরিচালক ছিলেন, পরবর্তী ব্যাংকে পরিচালক হিসেবে তার অন্তর্ভুক্তি হয়েছিল, এবং পাবনা এলাকায় তিনি খুব পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন না। তো সেরকম একজন ব্যক্তি 2023 সালের 24 এপ্রিলে 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু কিছুদিন পরে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যত দূর জানি এবং বুঝি, রাষ্ট্রপতি তো অনেকটা অলংকারিক পদ।
যদিও খুবই সম্মানিত পদ, কিন্তু বিভিন্ন সময়ে এই পদটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় বিভিন্ন সাংবিধানিক পরিস্থিতিতে, যেটা হয়েছিল 24-এর গণ অভ্যুত্থানের সময়ে বা তার পরপর। তখন কিন্তু রাষ্ট্রপতি এই শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয় যে তিনি তো ফ্যাসিস্টের সহযোগী, যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে এতগুলো অভিযোগ এসেছে, হত্যাকাণ্ড থেকে শুরু করে নানান কিছু, তো তিনি কেন নন? এরকম একটা বিষয় তখন আন্দোলনকারী সকল পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল। কিন্তু একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে, এই চিন্তায় বিএনপি কিন্তু সেটা সমর্থন করেনি। সেই কারণেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এখন পর্যন্ত তার দায়িত্বটা পালন করে চলেছেন। আর আচমকাই এটা কেন, সেইটা তো আসলে এখনো জানা যায়নি। যে এতদিনই চললো, যখন 28 সালের এপ্রিল পর্যন্ত সময় ছিল, যদিও এটা খুব বেশি ভাবার কিছু নাই, কারণ বিএনপি 2/3 আসনে নির্বাচিত হয়েছে। তারা যে শেষ পর্যন্ত তাদের একজন রাজনৈতিক ভাবাদর্শের নিকটবর্তী কাউকে রাষ্ট্রপতি পদে রাখতে চাইবেন, এটাই তো সঙ্গত বলে মনে হয়। আচ্ছা, আমি আরেকটা জায়গায় একটু আসতে চাই, সেটি হলো যে বেশ কিছু গুঞ্জন এসেছে। রাষ্ট্রপতি তিনি চিকিৎসার জন্য কিছুদিন আগে দেশের বাইরে গিয়েছিলেন এবং সেখানে ভারতে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনালাপ করেছেন, এমন একটা গুঞ্জন এসেছে। আবার এমন গুঞ্জনও এসেছে বিএনপি তাকে পদত্যাগ করার জন্য অনুরোধ করেছে এবং তিনি সেখানে সময় চেয়েছিলেন এই মাসের শুরুর দিকের ঘটনা, এমনটা বলা হচ্ছে। এবং এছাড়াও আরো বেশ কিছু কারণ সামনে এসেছে। এখন বিষয়গুলো হচ্ছে যে যদিও ফোনালাপের যে বিষয়টি আছে সেটি নিয়ে রাষ্ট্রপতি নিজেই উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এটি আসলে গুজব বা কাল্পনিক। তো মূল জায়গাটা আসলে কি হতে পারে? জি, তিনি যেটা বলেছেন এই টেলিফোন সংক্রান্ত একটি বিষয়ে, তিনি এক সাংবাদিককে টেলিফোন করেছেন। এক সাংবাদিক ভদ্রলোক এটা ফেসবুকে লেখবার পর তিনি তাকে ফোন করে বলেছেন যে টেলিফোন করতে হলে লন্ডনে যেতে হবে কেন? সেটা তো আমি ঢাকা থেকেও আমি ফোন করতে পারতাম। তো এটা তো আসলে সত্য না, এটা উনি দাবি করেছেন। তো এটা ঠিকই যে টেলিফোন করতে হলে তাকে লন্ডনে যেতে হবে কেন, আর টেলিফোন উনি করেছেন কিনা এটা তো আমরা সেভাবে জানি না। নিশ্চয়ই কিছু তো একটা ঘটনা যদি ভিতরে না থেকে থাকে, আচমকাই এই প্রসঙ্গটা কেন আসবে সেইটা তো আসলে আমাদের পক্ষে ধারণা করাটা একটু কঠিন। তবে তার স্বাস্থ্য খারাপ, এটা তিনি বলেছেন যে আমার শরীর খুবই খারাপ, হাঁটা চলায় আমার অসুবিধা, এটা তিনি বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বলেছেন যে কোন রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগতভাবে খারাপ বোধ করেন বা সাংবিধানিক কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে তিনি পদত্যাগ করতে পারেন এবং সেটা স্পিকারের কাছে তাকে পদত্যাগ করতে হবে। এবং যেটা আমরা আসলে বুঝতে পারছি যে রাষ্ট্রপতি আমাদের যে চলতি সংবিধান সেই হিসেবে রাষ্ট্রপতির হাতে খুব ক্ষমতা না থাকলেও আগামী যে নির্বাচন হবে অথবা যে কখনো যদি সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তখন কিন্তু রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো সেই ক্ষেত্রে বিএনপি অবশ্যই খুব বুঝে শুনে দেশের স্বার্থ, তার দলের স্বার্থ, মানুষের স্বার্থ সবকিছু দেখেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই তাকে নিতে হবে। ঠিক তাই। আমরা আসলে আরেকটা বিষয় একটু আসতে চাই যে আসলে নতুন রাষ্ট্রপতির আলোচনায় আমরা অনেকের নাম শুনতে পাচ্ছি, বিএনপির ভেতর থেকে নাম শুনতে পাচ্ছি, এমনকি বিএনপির বাইরে থেকে মন্ত্রিপরিষদ সচিব তার নামও শোনা যাচ্ছে। এখন আসলে মূলত রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা আসলে কি এবং কিভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হয় এই বিষয়টা আপনার কাছে একটু শুনি। আসলে এইরকম পরিস্থিতি যেটা আমাদের সামনে উপস্থিত সেটা হচ্ছে এখন স্পিকারের কাছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, তারপরে 3 মাস সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংসদের ভোটাভুটি। এখন 2/3 আসন কিন্তু বিএনপি, এখানে তো আর নির্বাচনের কোনো অপেক্ষা রাখে না। এখানে আসলে বিএনপি নেতৃবৃন্দ যাকে মনোনয়ন দেবেন তিনি নির্বাচিত হয়ে আসবেন, সরল সিধা, যেটা একদম পরিষ্কার বোঝা যায়। এখন বিষয়টা হচ্ছে যে কাকে বিএনপি, বিশেষত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাকে মনোনয়ন করবেন, এবং সেটা নিশ্চয়ই অনেক পজিটিভ নেগেটিভ অনেক কিছু চিন্তা তাকে করতে হবে। এবং যেহেতু আপনার সামনে নির্বাচন হবে, আপনার 30 সালে নির্বাচন,
28 সাল পর্যন্ত এই প্রেসিডেন্টের মেয়াদ রয়েছে। রয়েছে, কিন্তু যিনি নির্বাচিত হবেন তিনি কিন্তু ওই নির্বাচন অতিক্রম করেই যাবেন। আমরা যাদের নামগুলো শুনছি, বিশেষ করে ক্যাবিনেট সচিবের নামটি একেবারেই আকস্মিকভাবে এসেছে। বিএনপির রাজনীতির সাথে কখনোই তার কোনো নাম শোনা যায়নি, তো সেটি কেন এটা আমরা এখনো জানি না। তবে অন্তত একজন রাজনীতির ছাত্র হিসেবে আমি মনে করি যে বিএনপির যারা দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতি করেছেন এবং বিএনপির সুখে দুঃখের সাথে রাজপথে ছিলেন, সেরকম একজন পোর খাওয়া রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি করলে ব্যক্তিগতভাবে আমার পছন্দ হবে। ভালো। তাই আমরা এই মুহূর্তে একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন জানবো যে আসলে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত আরো অনেক খুঁটিনাটি যেগুলো এখনো আমাদের অজানা রয়েছে। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 চলছে আমাদের নিয়মিত আয়োজন নতুন বাংলাদেশ। সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা আলোচনা করছি রাষ্ট্রপতির পদত্যাগের বার্তা ও রাজনীতি তা নিয়ে। আসলে রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী যদি আসলেই তিনি পদত্যাগ করেন, বলা হচ্ছে তিনি শুক্রবার পদত্যাগ করতে পারেন, তাহলে তার পরবর্তী সময়ের রাজনীতি আসলে কেমন হবে? সেটি কি আসলে এখন যে যেমন রাজনীতি চলছে সেই স্বাভাবিক গতিতেই চলবে, নাকি সেখানেও কোনো পরিবর্তন আসার সম্ভাবনা বা শঙ্কা দেখেন? আসলে রাজনীতির যে প্রেক্ষাপট এখন চলমান, তাতে কিন্তু কয়েকটি প্রবণতা আমরা খুব দেখতে পাচ্ছি। যে সংসদের ভেতরে একরকম, সংসদের ভেতরে বিএনপির তুলনায় জামাত বা এনসিপির যে কর্মদক্ষতা বলুন, রাজনৈতিক দক্ষতা, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, তর্ক বিতর্কের ইত্যাদি ক্ষমতা কোনোই তুলনা চলে না। বিএনপি এদিক থেকে অনেক বেশি এগিয়ে আছে। সংসদের ভেতরে যে খুব একটা সুবিধা করতে পারছে বিরোধী দল তা নয়, এমনকি তাদের সেরকম একটা প্রস্তুতি বিভিন্ন বিষয়ে যে সরকারি দলকে জবাবদিহিতা করা বা নানান কিছু প্রশ্নবাণে তৈরি করা, সেগুলোর থেকে তো তারা পিছিয়ে আছে। এবং একই সাথে দেখা যাচ্ছে জামাত নানান রকম সমালোচনা করবার মতো ঘটনায় জড়িয়ে যাচ্ছে। বিশেষ করে যে সাতক্ষীরা 4-এর এমপি নজরুল, তিনি যেভাবে এরকম একটা বিতর্কিত ঘটনায় প্রমাণিত হলেন যে তাদের কথা এবং কাজের মধ্যে হাজার মাইলের দূরত্ব। যেই অভিযোগ জামাত সম্পর্কে বারবার বলা হয় যে তারা মুনাফিকি করে, তারা মুখে কাজে এক, সেটারই একদম জ্বলন্ত প্রমাণ ভিডিওতে। এবং জামাত যখন তাকে বহিষ্কার করলো সেটাতেও স্বীকার করে নেওয়া হলো, এবং আজকেও আরও ভিডিও আসছে। কাজেই সব কিছু মিলিয়ে ভেতরে, সংসদের ভেতরে বিরোধী দলের অবস্থা ভালো নয়। কিন্তু রাজপথের যে ব্যাপারটা, সবসময় রাজপথে কিন্তু বিরোধী দল কিছু অ্যাডভান্টেজ থাকে, কথা বলা যায় বিভিন্ন ধরনের ইস্যুতে, এবং এক ধরনের রাজনৈতিক বক্তব্যের তো হাততালি মেলে বেশ। তো সেই রকম বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে সংস্কারের প্রশ্নে তারা অনেক কথা বলছেন, বাইরেও কথা বলছেন, নানান রকম প্রতারণার অভিযোগ তুলছেন। কিন্তু সেইগুলো খুব একটা যে বা খুব বড় আকারে সামনে আসছে কিনা জাতির সামনে, সেটা আগামী সংসদে বোঝা যাবে। ইতিমধ্যে বিএনপি তার মতো করে নানান কিছু উত্তর দিচ্ছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন বিএনপির সামনে যে গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার ইত্যাদি কমিশন সম্পর্কে যে অভিযোগটা আছে যে বিএনপি এই ব্যাপারে আগ্রহী নয়, সেটা তাকে প্রমাণ করতে হবে যে আমরা কিন্তু অন্তত মানুষের অধিকারের প্রশ্নে অবশ্যই আগ্রহী, কারণ সবচেয়ে বেশি নির্যাতন তো বিএনপির উপর হয়েছে। আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি রাজপথে বেশ আন্দোলনের কথা বলেছেন, এবং সেই জায়গাগুলো আপনি বলেছেন যে মানে বিরোধী দল বেশ কিছু অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এই যে আজকেরই ঘটনা যে অঙ্গীকার করার সময়সীমার মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে 63 জন বিশিষ্ট নাগরিক, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা নাগরিকদের এই উদ্বেগ এবং এই আকাঙ্ক্ষা তো অবশ্যই ইতিবাচক, কিন্তু সাথে সাথে এটাও বুঝতে হবে যে জুলাই সনদের যেই বাস্তবতাটা, সেখানে কিন্তু বিএনপি সেই জায়গা থেকে খুব একটা বেশি দূরে সরেনি বলে আমার ধারণা। কারণ বিএনপি শুরুতেই 11টি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। আজকে যখন বিএনপি যে বলছে যে আমরা সংস্কার নয় সংশোধনে আগ্রহী, সেটা শুধু শব্দগত বিভ্রান্তি নয়, তাদের অবস্থানগত স্পষ্টতা বটে। কারণ সেই নোট অফ ডিসেন্ট তারা আগেও ছিল, এবং আপনি উচ্চ কক্ষে এই আনুপাতিক হারে যে আসন বন্টনের বিষয়টা বলুন,
কিংবা বিভিন্ন বিষয়গুলোতে যেগুলো নিয়ে বিএনপির কিছু কিছু ব্যাপারে জোর আপত্তি ছিল, সেই বিষয়গুলোতে বিএনপি তো জনসমর্থন নিয়ে এসেছে। আপনি গণভোটের যে 4টি প্রশ্ন, এই প্রশ্নের 2 নম্বর প্রশ্নটাই তো বিএনপি একমত না, 2 বা 3, যেটা ওই যে আনুপাতিক হারে আসন বন্টন। কাজেই সবকিছু মিলিয়ে আমরা বিশিষ্ট ব্যক্তিরা তাদের যে আকাঙ্ক্ষা সংস্কার সংশোধন, সেটা আসলে গণতন্ত্রের প্রশ্নে এবং জবাবদিহিতার প্রশ্নে সরকার যাতে অনেক ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে, সেই ব্যাপারে তাদের উদ্বেগ জানিয়েছে বলে আমি মনে করি। জি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে মাত্র যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজবানা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আজকে আমরা আলোচনা করছি রাষ্ট্রপতির পদত্যাগের বার্তা, রাজনীতি নিয়ে। আমরা ইতিপূর্বে দেখেছি যে এনসিপি, জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা ইতিপূর্বে রাষ্ট্রপতি অপসারণের বেশ দাবি জানিয়ে এসেছিল। সেই সময় বিএনপি রাজনৈতিক কারণবশত বা সাংবিধানিক শূন্যতার জায়গা থেকে হয়তোবা তারা সেই সময় রাজি হননি। এখন কি সেই জায়গাটা মানে স্পষ্ট হলো কিনা এই ঘটনার মধ্যে দিয়ে? আপনাকে অনেক ধন্যবাদ, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। এখন পর্যন্ত আমি যতটুকু দেখছিলাম যে সরকার পক্ষ কিন্তু আনুষ্ঠানিকভাবে বলেননি কিছু, তাই না, যে রাষ্ট্রপতি। তাহলে প্রশ্ন হচ্ছে এই আলাপটা আমরা তুলছি কেন, এটা কিন্তু একটা প্রশ্ন। যতদূর আমি শুনেছি গণমাধ্যমে কর্মীদের কাছ থেকে, যে তাদের মারফতে যে রাষ্ট্রপতি সিঙ্গাপুর গিয়েছিলেন, সিঙ্গাপুরে যেয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রীর সাথে নাকি যোগাযোগ করেছেন, তার প্রেক্ষিতে এই আলাপটা হচ্ছে। প্রশ্ন হলো এটা জানলেন কি করে? রাষ্ট্রপতি সিঙ্গাপুরে গিয়েছে, সিঙ্গাপুরে যে কারোর সাথে কথা বলছে, আপনি জানলেন কি করে? অভিযোগ কাদের কাছ থেকে আসছে? দলটি যদি হয় এনসিপি বা অন্যান্য, বা ইন্টেলিজেন্স তো আপনার গণমাধ্যমকে জানাবে না। না, গণমাধ্যম তাহলে জানলো কোত্থেকে? আজিজ ভাই কোথা থেকে জেনেছে? মানে আমি আপনাকেও জিজ্ঞেস করছি, কোথা থেকে জেনেছে? আমাদের ডিজেফআই, আমাদের যারা ইন্টেলিজেন্স আছে, তারা নিশ্চয়ই কোনো দলকে সার্ভ করে না, বা তারা সরকার পক্ষকে সার্ভ করে, বা তারা আমার গণমাধ্যমকেও কিন্তু সার্ভ করে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই আলাপটা সত্যতা, এই আলাপটার যৌক্তিকতা বা কোনো কিছু, এটা আসলে কিভাবে আসে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটি হচ্ছে যে ইট ইজ ভেরি উইয়ার্ড না। ধরেন একটা কথা বলি, শেখ হাসিনা কোথায় আছে? আপনি এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় আছে? ভারতে। আচ্ছা, আপনি জানেন ভারতে, তাই না? এটা একটা প্রশ্ন আমি এই জন্য করছি। শেখ হাসিনা ভারতে আছে, আপনি যখন শেখ হাসিনার বিচার কার্য কমপ্লিট করলেন, তখন আপনি তো জানেন শেখ হাসিনা কোথায় আছে। তো শেখ হাসিনার কাছে তার যে বিচার হচ্ছে, বিচারিক প্রক্রিয়া, এই জন্য তাকে চিঠি বা উকিল নোটিশ এগুলো কিভাবে পাঠিয়েছেন? ভারতীয় দূতাবাসে পাঠিয়েছেন? তার মাধ্যমে শেখ হাসিনার কাছে পৌঁছেছেন? পৌঁছাননি। তাহলে এটা উনি পেল না। আপনি তো বলতে পারবেন না আমি জানি না উনি কোথায় আছে। আপনি যখন জানেন যে আমি এখানে নাই, আপনি বলছেন আপনি জানেন আমি নাই, তাহলে আমার এইখানকার অ্যাড্রেসে আমাকে তো খোঁজ করে কোনো লাভ নেই। আপনি তো জানেন কোথায় খোঁজ করলে আমাকে পাবেন, তাহলে সেখানে কেন নোটিশ দেননি? এই প্রসঙ্গটা এই জন্য বলছি যে কিছু কিছু জায়গায় আপনি যখন একটা বড় ফ্রেমের মধ্যে দিয়ে ভাববেন, একজন রাষ্ট্রপতি, দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপু, উনি থাকবেন কি থাকবেন না সেটা আমার কনসার্নের বিষয় না। আমার কনসার্নের বিষয় আপনি প্রসেসটা কিভাবে যাচ্ছেন। আমি এই আলাপটা কেন 2 দিন পর পর নিয়মিত বিরতিতে, শব্দটা হচ্ছে নিয়মিত বিরতিতে এই আলাপগুলো তুলি কেন? ধরেন রাষ্ট্রপতি শপথ গ্রহণের আগেই তো আপনি যে রাষ্ট্রপতি শপথ পাঠ করালেন, রাইট, তখনই তো আপনি রাষ্ট্রপতির বিপক্ষে বলতে পারতেন, এবং সেটা 1বার 2বার না। আপনি ইন্টারিমের সময়কালীন সময়ের কথা চিন্তা করেন, তখনও তো রাষ্ট্রপতি শপথ পড়ালেন, তখনও কিন্তু আপনি আলাপ তুলতে পারতেন। তাহলে যখন আপনার ব্যাপারগুলো কি এরকম, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে তুই বেটা মাত্র মস্ত বড় পাজি, এরকম কিনা? এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার আমি বিরুদ্ধাচারণ করছি। উনি রাষ্ট্রপতি পদে থাকা ওনার প্রয়োজন অপ্রয়োজন, উনি রাষ্ট্রপতি হিসেবে, আমি ব্যক্তিগতভাবে এটাও বলতে চাই, দেখেন দেশটা যখন ভীষণ রকমের একটা ইসের মধ্যে ছিল, একটা তালমাতাল অবস্থায় ছিল, তখন একজন রাষ্ট্রপতির যে রোল নেওয়ার কথা, আমি কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে তাকে সেভাবে পাইনি।
আমি 5ই অগস্টের পরবর্তী সময়কালীন সময়ের কথা বলছি, যখন আমার দেশের কেউ ছিল না, তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান, তখন কিন্তু আমি তাকে তার কোনো অবস্থান, তার কোনো ওভাবে পাইনি, তার কোনো যোগাযোগ বা কিছু আমি ওইভাবে তাকে দেখিনি। তো সেই জায়গাটা থেকে আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি আমাকে জিজ্ঞেস করলে আমি যে উনার উপরে খুব প্রেজ বা খুশি এটা আমি বলছি না, কিন্তু সবকিছুর একটা প্রক্রিয়া আছে। কোনো পার্টিকুলার দলের প্রেসারে পড়ে রাষ্ট্রপতি পদ ক্ষুণ্ণ করা যায় না, এটা একটি সাংবিধানিক একটা জায়গা। কিন্তু রাষ্ট্রপতির পদটিকে রাষ্ট্রপতি যদি মানে এমন কোনো রাষ্ট্রবিরুদ্ধ কোনো কাজের বিষয় থাকে, সেটার দায়ভার কিন্তু আমার আপনার উপর বর্তাবে না, সেটার জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা সেটির বিষয় করবে। তবে আমি একটা কথা বলতেই চাই, সেটি বিষয়ে যাহাই সিদ্ধান্ত হোক, যেহেতু এই বিষয়গুলো আমরা গণমাধ্যমের মারফতে জানি, আমাদের কিন্তু গণমাধ্যমের মারফতে এটাও জানতে হবে, তাহলে জানাতে হবে ঘটনাটা আসলে ঘটেছে কি। জি ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় একটু আলাপ করতে চাই, সেটি হলো যে কিছুক্ষণ আগে সাংবাদিক মাহবুব আজিজ তিনি বলছিলেন যে সাতক্ষীরা 4 আসনের যিনি এমপি, যাকে জামায়াত থেকে গতকালকেই বহিষ্কার করা হয়েছে নৈতিক স্থলনজনিত কারণে, এই ধরনের ঘটনায় কি আসলে তিনি সাংসদ থাকতে পারবেন কিনা বা সংসদ সদস্য থাকতে পারবেন কিনা? অতীত ইতিহাস লতিফ সিদ্দিকী বা তার পূর্বে এরকম 2বার ঘটেছে, এখন পর্যন্ত 2 থেকে 3বার ঘটেছে। তো সেসব সময় আসলে কি হয়েছিল একটু জানতে চাই আপনার কাছে মাহবুব আজিজ। জি দেখুন, এই ধরনের ঘটনায় জামাত তো আসলে নিজের দলের ইমেজ রক্ষার্থে যা করবার তা করে ফেলেছে, খুব দ্রুত গতিতে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্তটি ভালো, যেটাই নেওয়া দরকার ছিল সেটা তারা নিয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করেছে। তারপরেই জামাতের যেটা করা উচিত সেটা ইসির কাছে জানিয়ে এবং সেখান থেকে তাকে তার যাতে সদস্যপদ চলে যায় সেই বন্দোবস্ত করা দরকার, কারণ নানান আইনের কিন্তু স্পিকার এবং ইসিতে জামাত চিঠি দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সেই জায়গাতে যদি তারা অটুট থাকে যে আমরা তাকে আর ওন করছি না, কারণ নানান আইনের মারপ্যাচে কিন্তু এটা আবার জিয়ে রাখার একটা সম্ভাবনা আছে, এবং তার জামাত এখন মুখে একটা বলবে, করবে কিন্তু আরেকটা। এটাই তাদের রাজনৈতিক আদর্শের আমাদের উদাহরণ আছে সামনে। আপনি দেখুন যে এই ভদ্রলোকের নিজেরই তো সরে যাওয়া উচিত ছিল, পদত্যাগ করা দরকার ছিল, কারণ আপনি একটা 5 মাস বয়সী আপনি সংসদ সদস্য, আপনার বয়স 72, আপনি একজন 18 বছরের কিশোরীর সঙ্গে আপনি বলছেন যে আমার দ্বিতীয় স্ত্রী, তারপরে এবং সেটাও কাজী সাক্ষ্য এসে গেছে যে তাকে কিছুদিন আগেই সিগনেচার করতে হয়েছে। এইসব তো সাক্ষ্য প্রমাণের বিষয় না, এটা তো চরম একটা আপনার যুক্তিহীন আচরণ। কারণ আপনি প্রথম স্ত্রীকে নিয়ে তো আপনি হোটেলে যাচ্ছেন না, আপনাকে কেন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হোটেলে যেতে হয় বা বিভিন্ন অফিসে এভাবে আপনাকে ধরা পড়তে হয়? কাজেই এইসব বিতর্কের বিষয় না, এটা হচ্ছে যে তার যে অবস্থানগত ব্যাপারটা, এতে সাধারণ মানুষ নন, তিনি একটা সংসদ সদস্য, তিনি দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছেন, অরুচিকর আচরণ করেছেন, তার সরে যাওয়া উচিত। ধন্যবাদ। ডক্টর স্নিগ্ধা, একটু আপনার কাছে আসে, একটু বলবেন যে শুধুমাত্র নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হলেই তখন দেখা যায় যে দল বা যে কোনো রাজনৈতিক দল কোনো একটা সিদ্ধান্তে যান, সেই নেতাকর্মীকে বহিষ্কার করেন, বাকি সময়টি তারা আসলে কি করেন এবং তাদের নেতাকর্মীর খোঁজগুলো আসলে সেসব রাজনৈতিক দলরা রাখেন কিনা আদৌ? দেখেন, এই গত 2 দিন ধরে মানে আমি ব্যক্তিগতভাবে আমি এগুলোকে এনজয় করি না, পার্সোনালি আমার কাছে এই পুরো প্রসঙ্গটি এনজয়েবল না। আমি খুব স্পষ্ট একটা কথা আমি নিজেও মনে করি যে ব্যক্তিগত, এটা কোনো দলগত জায়গা না, এটা আমার একটা নৈতিকতার জায়গা থেকে কারো ব্যক্তিগত ফোন আলাপ আপনার আগের যে বক্তব্যটা যেখানে ছিল, ব্যক্তিগত ফোন আলাপ, ব্যক্তিগত ইন্টিমেট মুহূর্ত, সেটি কোনোভাবেই এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া উচিত না, এটা আমি একদম স্পষ্ট করি। দেখেন, আমি আরও যেটা পরবর্তীতে আরও যখন দেখলাম বা শোনার বোঝার যতগুলা, এটা তো আমি তো দেখার চেষ্টা করিনি, আমার অ্যালগরিদমে যেটা আসছে, তো সেখানে দেখা যাচ্ছে যে ওই যে তরুণীটি, সেটা আসলেই তার ওয়াইফ কিনা সেটি নিয়ে এক ধরনের দুবিধা তৈরি হয়েছে। আমার দেশ পত্রিকার নামটি উল্লেখ করে বলছিলাম, বলবো কারণ দায়ভারটা তো আমি নিব না। আমার দেশ পত্রিকা একটি ফোন আলাপ ফাঁস করেছে, যেখানে কাজী বলছেন যে আসলে তিনি বিয়েটা তাকে দেখেননি, তার বয়সের সাথে গড়মিল আছে, তার মানে ওই মেয়েটি কিন্তু একটি অপ্রাপ্তবয়স্ক মেয়ে। যদি সেটি হয়ে থাকে,
আমরা তো সেই মেয়েটার চেহারাটাও দেখলাম, তাই না? এবং সেই মেয়েটার তো একটা পুরো জীবন পড়ে আছে। তো এগুলো একজন গবেষক হিসেবে, একজন নারীবাদী চিন্তক হিসেবে কিন্তু আমার জন্য ভীষণ রকমের অস্বস্তিদায়ক একটা ব্যাপার। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা খুব কি বলবো, অচিরেই হয়তোবা, নারীবাদী স্কলার হিসেবে আমি একটা কথা বলি, অচিরেই হয়তোবা দেখা যাবে আমাদের ভাবতে হবে আমরা প্রথম বউদের জন্য আলাদা করে সেপারেট অধিকারের জন্য আবার আন্দোলন করতে হয় কিনা। কারণ আপনার দেখা যাচ্ছে যে বিনোদন মারফতে, মানে আমি একটু স্মরণ করি মামুনুল হক সাহেবকেও একটু স্মরণ করি, ওনাকেও দেখা গেল ওনার দ্বিতীয় স্ত্রী, আবার এই ভদ্রলোককেও দেখা গেল ওনারও দ্বিতীয় স্ত্রী। তো সব দ্বিতীয় স্ত্রীরাই দেখা যাচ্ছে স্বামী মানে একটা আলাদা বিনোদনের পাচ্ছেন, কিন্তু প্রথম স্ত্রীর ক্ষেত্রে সেটা হচ্ছে না। কিন্তু এখানে একটা বড় একটা কিন্তু আছে। ওই প্রথম স্ত্রীকে দিয়ে যখন পাঠ করানো হচ্ছিল, দ্বিতীয় স্ত্রীকে দিয়ে যখন পাঠ করানো হয়েছিল, এবং তার শ্বশুরকে দিয়ে যখন পাঠ, প্রতিটা পাঠ আর যে কোনো মানুষ দেখলে বুঝবে এটা একটা স্ক্রিপ্টেড ডকুমেন্ট, তার রিডিং পড়ছেন। কেন রিডিং পড়ছেন? এটা একটা প্রশ্ন। ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার আইন করে এত কিছু ছিল, আমার তো এখন এই প্রশ্ন করতে মন চায়, ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রথম বিয়ের অনুমতি লাগবে না, দ্বিতীয় বিয়ে করার সময় প্রথম বিয়ের আর অনুমতি লাগবে না, এই আইনটিকে পরিবর্তন করে এটিকে করা হয়েছিল। কেন? এইসব করার জন্য, এগুলো করার জন্য বলাই তো হয়। পিএম বলেছেন, আমি না, সম্ভবত পিএম তার যুগপৎ আন্দোলনের যে মিটিং হয়েছেন দুদিন আগে, পিএম এর মানে পিএম এর কাছে হয়তো বলা হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় মোর দেন 60% একটি সুনির্দিষ্ট গুপ্ত দলের লোকজনের অনেক ছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইউনুস গভর্নমেন্ট যিনি ছিল, ইন্টারিম গভর্নমেন্ট, তিনি মব সামলাতে পারেন নাই, মব একটি প্রেশার গ্রুপ বলে মবকে বৈধতা দিয়েছেন, তিনি হামের টিকাটা ঠিকই কিনতে পারেননি, হ্যাঁ, তিনি আমাদেরকে নিরাপত্তা দিতে পারেননি, তিনি প্রথম ওয়াইফের অনুমতি ছাড়া বিয়ে করা যাবে এটা ঠিকই উনি দায়িত্ব নিয়ে করে দিতে পারছেন, আর তার ফলশ্রুতিতে তার উত্তরসূরিগণ সুন্দর মতো সেটার ব্যবহার করছে। ব্যাপারগুলো কি এরকম? খুবই দুঃখজনক। জি, আপনার এই প্রশ্ন রেখে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আরেকবার দেখছেন নিউজ 24 চলছে নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা আলোচনায় ছিলাম, আমরা আবারও একটু সেই আলোচনায় ফিরি। সংসদ সদস্য দল থেকে বহিষ্কার করা হলে তিনি সংসদ সদস্য পদ হারাতে পারেন কিনা? যদিও এখানে আইন বলা হচ্ছে যে 2 বছর অন্তত কারা ভোগ করলে বা এরকম সাজা হলে তাহলেই শুধুমাত্র তার সংসদ সদস্য পদ তিনি হারাবেন। সেক্ষেত্রে এমপি নজরুলের ভবিষ্যৎটা কি হতে পারে? দেখুন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি এত হতদরিদ্র হয়ে গেছে যে আমার মাঝে মাঝে মনে হয় কি যে রাজনীতিটা আমাদের একটা সাপের ঝুড়িতে পরিণত হয়েছে, যে কখন কোন ঝুড়ি থেকে কোন সাপ বেরিয়ে আসবে। আপনার মনে পড়ে আওয়ামী লীগের মানে শেষের দিকের পরিস্থিতি, যে আপনার ছাগলকাণ্ড বেরোচ্ছে, আপনার এটা যদিও রাজনীতিবিদ করেনি কিন্তু রাজনীতি সংশ্লিষ্ট, ক্ষমতার সাথে তারা সংশ্লিষ্ট ছিলেন। আপনার একদিনে 4টা ফ্ল্যাট কিনে ফেলছে গুলশানে, আপনার বিরাট বিরাট সব দুর্নীতির খবর বেরোচ্ছে, এইখানে মেরে ফেলছে, সে তারটা লুণ্ঠন করছে। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো ব্যক্তিগত আলাপ, একজন প্রেম করবে না, আপনারা ছবি তুলে ফেলবেন, আপনারা টেলিফোন তুলে ফেলবেন। ভাই এটা যে কোনো মানুষ নয় তো, আপনি একটা দায়িত্ববান মানুষ, তা আপনি কি করছেন এগুলো যদি আপনি হোটেলের লবিতেই এই সমস্ত করেন সেগুলো তো ছবিতে চলে আসবে, এবং তখন এটা আটকানোর কিছু নাই। এটা সাধারণ একটা রাম শ্যাম যদুমধু না, করিম রহিম না, আপনি একজন জনগণের প্রতিনিধি, এবং সেই জায়গায় আপনি এই ধরনের কাজ যদি করেন তাহলে সেটা অবশ্যই জবাবদিহিতার আওতায় আসবে, এসে যাবে। এই জায়গায় ওই ধরনের কথাবার্তা বলে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই যে এটা তো ঠিক হলো না, আপনি আড়ি পাতবেন কেন? ভাই আপনি 72 বছর বয়সে আপনি এরকম 16 বছরের একজনকে চাকরির জন্য সুপারিশ করবেন, আবার তার সঙ্গে আপনি নিজের মতো সময় কাটাবেন, এটা খুবই অনৈতিক। যিনি এই অনৈতিক কাজ করেন তার পক্ষে আর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাটা
সমীচীন নয়। এবং যেই নৈতিকতার কথা বলে জামায়াতে ইসলামী, যেই ইসলামের কথা বলে, সেই ইসলামও এটা সমর্থন করে না। এবং কাজেই আপনি কোনোভাবেই আইন কানুনের কথাবার্তা বলে, অনেকেই বলে এটা শরীয়ত বিরোধী নয়, বিয়ে তো করতেই পারে, আরো 2টা করতে পারে। তো একজন আপনার যেই গুপ্তের কথা বলেছেন প্রধানমন্ত্রী, তো গুপ্ত হিসেবে কখনো তারা আওয়ামী লীগে ধরা পড়ে, কখনো তারা বিএনপিতে ধরা পড়ে, কখনো তারা হোটেলে ধরা পড়ে। এই যদি হয় একটা রাজনৈতিক দলের পরিস্থিতি, তাহলে সেই রাজনৈতিক দল কি করে আসলে জনগণকে সার্ভ করবে? তো সেই জায়গায় এই আলোচনাটা এখানেই শেষ করে দেওয়া উচিত জামায়াতে ইসলামীর পক্ষে, যে ভাই আমরা তোমাকে বহিষ্কার করেছি, আমাদেরই মনোনীত প্রার্থী ছিলেন, আপনি রিজাইন করুন। এবং তারও এই দলের স্বার্থেই এবং দেশের স্বার্থে অতি দ্রুত এটা রিজাইন করা উচিত। কারণ এইগুলো আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়ের সামনে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে রাজনীতি সংস্কৃতি কতখানি রুগ্ন, কতখানি হত দরিদ্র, হতশ্রী। এইখানে কোনো আদর্শ নৈতিকতার চর্চা হবার কথা, এখানে কল্যাণবাদী বা এক ধরনের আদর্শের কথা বলবার কথা, সেখানে মানুষকে আইন প্রণয়ন হবে, কিভাবে দেশের উন্নতি হবে, তা না করে কিভাবে বিয়ে করবে, কিভাবে টেলিফোনে কথা বলবে, এইসব বিষয়গুলো নিয়ে যদি আমাদের রাজনীতিবিদরা ব্যস্ত থাকে, সেটা কোনো কাজের কথা হতে পারে না। জি, ধন্যবাদ। আমরা একটু ডক্টর স্নিগ্ধা আপনার কাছে আসতে চাই। একই বিষয়, যে আসলে তিনি সংসদ সদস্য পদের জন্য আসলে আর যোগ্য আছেন কিনা, বা আইন অনুযায়ী আসলে কি হতে পারে? না, এটা তো দেখেন, আমি তো দেখলাম যেটা সম্ভবত 70 ধারা অনুযায়ী সাংসদের, সেই জায়গাটা থেকে আসলে উনার সাংসদ পদ তো বিচ্যুত হওয়ার কোনো কারণ নেই, বিকজ ধারা অনুযায়ী যেটা আছে। কিন্তু ব্যাপারটা কীরকম জানেন? ব্যাপারটা অনেকটা এরকম, যে আমি এটা সবসময় বলেছি যে বয়স দিয়ে সেটি আমি এটি বলেছিলাম হচ্ছে আরেকটি সাথে, যে যারা এখন এই সংসদে অনেক তরুণ আছে কিন্তু, হ্যাঁ, এবং তারা এমন কিছু আচরণও করেন, শুধু এই সংসদের কথা বলবো না, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের অনেক, মানে উনি ছাড়াও এমন কিছু ভাষার ব্যবহার সংসদে হচ্ছে, এমন কিছু আচরণের ব্যবহার হচ্ছে, যেটা কিনা সংসদ সুলভ। একজন সাংসদ কি, কিন্তু পলিসি মেকার, উনি কিন্তু এক ধরনের কাইন্ড অফ আমাদের একজনের গার্ডেন, তাই না? সেই সুলভ আচরণ না। সেই জায়গাটা থেকে আপনার এই নৈতিকতার বিষয়গুলো, কেন আমরা একজন ঋণ খেলাপিকে সংসদে দেখতে চাই না, কেন আমরা একজন ইসেকে সংসদে দেখতে চাই না, তার কারণ তিনি একটা ঋণ খেলাপি হওয়া মানে হচ্ছে আপনি একটা আপনার যে রাষ্ট্রের যে স্কলন, সেই স্কলনের সাথে আপনি যুক্ত। তাহলে যদি সেটি যুক্ত হয়, আমার তো মনে হয় যদি এরকম কিছু ধারা থেকে থাকে, সেই ধারাটিও চাইলে এই সংসদে পুনরায় পাঠ করানো উচিত। এবং আমি আপনাকে বলি, পৃথিবীর যে কোনো দেশে আপনার নিশ্চয়ই ক্লিন্টন, there's a very clean image president. He was a very clean image president once upon a time before the case of মনিকা লিউনেস্কি, রাইট? তো মনিকা লিউনেস্কির ঘটনাটা আসার পরে কিন্তু এরকম ক্লিন ইমেজে যে লোকটাকে মোটামুটি দেশের অনেক মানুষ, আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ওই বারাক ওবামা ছাড়া ওইভাবে জনপ্রিয়তা দেখে ক্লিনটনকে আপনাকে ধরতে হবে। তার আগে কিন্তু এরপরে যা হয়েছে দুনিয়াতে, মানুষ কিন্তু খুবই নানাভাবে আমেরিকান প্রেসিডেন্ট অনেক আলোচিত, কিন্তু সেখানেও আপনি খেয়াল করবেন, নট অনলি ক্লিনটন, পুরা পৃথিবীর যে কোনো উন্নত দেশে এই যে ওয়াইফের সাথে সম্পর্ক ছাড়া অন্য, মানে এই যে বিষয়গুলোকে কিন্তু ভীষণ গুরুত্বের সাথে দেখা হয়। সেখানে আমার দেশ এক অদ্ভুত দেশ, বুঝছেন? আমার দেশে আমি আসলেই বুঝি না, আমি জানি যে কথাটা হয়তোবা বলা আমার উচিত হবে না, কিন্তু তারপরে আমি বলি, আমি আসলেই বুঝি না যে আমার দেশে কি হেতু কারণে আমাদের যারা এমপি সংসদেরা যান, তাদের এই এখন পর্যন্ত 2026 এসে এই যে এই নারী ঘটিত বিষয় থেকে, হ্যাঁ, এই বিষয়গুলো থেকে তারা কেন মানে সরতে পারেন না। আর এটা এত টেকেন ফর গ্রান্টেড, মানে কি ব্যাপার কিন্তু এরকমও না যে ঘটনাগুলো আপনার সামনে, আপনি একটু মনে করে দেখেন তো, 2 দিন আগে বাংলাদেশ জামাত শিবিরের একজন কর্মী ছিলেন, এবং শিবিরের ওই কর্মী যখন তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তাকে ভ্রূণ হত্যার অভিযোগ আসলো, তখন ওই দলটি কি স্টেপ নিল। তার মানে কি, এখানে আমি এটাও বলবো না শুধু এই দলই, যে কোনো দল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, মুরাদের কথা মনে আছে আপনার? মাহি এবং মুরাদের একটি ফোন কল ফাঁস ছিল, কিন্তু মুরাদ সাহেবকে তো তখন দেশ থেকে চলে যেতে হয়েছিল, তাকে তো সকল জায়গা থেকে তখন বিচ্যুত করা হয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, উনি কিভাবে এখন সাংসদ থাকেন, সেই প্রশ্নটার জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। আমরা কি দেখতে প্রস্তুত ওনাকে সাংসদ হিসেবে? অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। দুজনের কাছ থেকে খুব সংক্ষেপে একটু জানতে চাই যে স্পিকার তিনি থাইল্যান্ডে আছেন, আগামীকালকে তার দেশে ফেরার কথা রয়েছে, এবং
নির্ধারিত সময়ের দুদিন আগেই তিনি দেশে ফিরছেন, তো সেক্ষেত্রে কি আসলে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ের গুঞ্জনটা কি আরো সত্যর দিকে, বা গুঞ্জনটা আসলে সত্যি হবে এমন বিষয়টা বা ধারণা কি আসলে আর একটু জোরালো হতে পারে কিনা? স্নিগ্ধা, একটু আপনার কাছ থেকে শুনি। দেখেন, আমি এখন পর্যন্ত আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে এই গুঞ্জনকে নিয়ে আমরা আসলে যতটা কথাটা বাক্যালাপ করছি এটা আসলে কতটা যৌক্তিক। তবে আমি যেটা বলছি যে স্পিকার মহোদয় তিনি একমাত্র ব্যক্তি, তিনি না থাকলে তো রাষ্ট্রপতি পদত্যাগ করার আর কোনো সাংবিধানিক সুযোগ নাই। তো সেটার কারণে কিন্তু আপনি যে কথাটি বলছেন যে সেই গুঞ্জন, এটা এমনও হতে পারে একটি গুঞ্জন আছে এবং উনি হয়তো বা অন্য যে কোনো কারণেই আসছেন, আমরা বরঞ্চ অতি উৎসাহী হতে, এটাও হতে পারে। আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতির তরফ থেকে কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। আমি একটু মনে করিয়ে দিই, আপনার নিশ্চয়ই মনে আছে রাষ্ট্রপতি কিন্তু বলেছিলেন যে ইউনূস গভর্নমেন্টের পরে কখন অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আসতেন বা বাইরে থেকে আসতেন এটা কিন্তু ওনাকে জানানো হতো না। এটা কিন্তু উনি এই গভর্নমেন্টের সময় জানিয়েছেন। তাহলে উনি কি ধরনের সমস্যায় পড়ছেন বা উনার এরকম এত বড় একটা চিন্তা আছে সেটি উনি কাউকেই বলছেন না, এই বিষয়টা আমার কাছে খুব একটা সুবিধার্থে। জি, আমরা একেবারে খুব সংক্ষেপে শুনবো মাহবুব আজিজ। জি, আমার মনে হয় যে এটা আসলে আর গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। যেটি বললাম আমি শুরুতে যে সালাউদ্দিন আহমেদ সাহেব যে বিকেলে যে কথাটি বলেছেন সেটাই হতে যাচ্ছে হয়তো, যে আমরা শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। এবং যেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সম্পর্কে আমাদের যেই অভিজ্ঞতা সেটা হচ্ছে তার কিন্তু হ্যাঁ তিনি একটা ক্রান্তিকালে দায়িত্ব পালন করেছেন বটে, কিন্তু যেই আত্মমর্যাদা, যেই এক ধরনের নিরপেক্ষ আচরণ এবং এক ধরনের সম্মানের জায়গা থেকে একটা রাষ্ট্রপতি পদে একজন ব্যক্তিত্ব থাকে, আমরা ২৪-এর গণ অভ্যুত্থানের পর বা সময়ে তার কাছ থেকে সেই কাঙ্ক্ষিত আচরণ পাইনি। এবং পাইনি বলেই এটা নানান রকম ক্ষোভ মানুষের রয়ে গেছে। কিন্তু যেহেতু একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হতো, সেটাও এখন শেষ করব, ওই সময়টা কিন্তু পেরিয়ে এসেছে। এখন যদি একজন প্রেসিডেন্ট হয়, এই আগামী প্রেসিডেন্টের হাতেই যেহেতু নির্বাচনটা হতে যাচ্ছে, কাজেই নতুন একজন প্রেসিডেন্ট আসার সম্ভাবনা অনেক বেশি। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের মতামত দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।